গভর্নমেন্ট কোনো অ্যাকশন এই আজিজের বিরুদ্ধে নেয় নাই। কেন নেয় নাই এইটা আমি এক্সপ্লেন করতে চাই জাতির সামনে। হাবিব ভাই, আপনাকে সালাম জানাই। আপনি তো বলেছিলেন এই দুর্নীতিবাজ আর্মি চিফকে অ্যারেস্ট করো, এরকম কথা আপনি ছাড়া বলার বুকের পাড়া বাংলাদেশে কারো নাই। আপনাকে আমি এটা যে বলেছিলেন, এই জন্য আপনাকে আমি অভিনন্দন জানাই, সালাম জানাই। আজকে আমেরিকা যে স্যাংশন দিয়েছে আজির উপরে, সেখানে একটা শব্দ তারা ইউজ করছে, কেপলো কেপ কেপ কেপ্লোক্রেসি, kleptocracy. Connotation of kleptocracy is who is involved in the corruption and destroy the democratic system of the people. তার মানে আমেরিকা কিন্তু বলছে, ক্লেপ্টোক্রেসি শব্দ ইউজ করে বলছে যে এই আর্মি চিফ বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে এবং 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 দুর্নীতিতে লিপ্ত হয়েছে, দুর্নীতিতে সহযোগিতা করছে। এবং আপনি দেখেন, এই লোক যখন তার দুই খুনি ভাইকে, তিন ভাইকে খুনি হাইকোর্ট রায় দিয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, তখন আমাদের প্রেসিডেন্ট হামিদ সাহেব তাদেরকে মাফ করে দিছে, দণ্ড রহিত করে দিছে। সেটা তো হামিদ, প্রেসিডেন্ট হামিদ তো একা করে নাই, এটা গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে ফাইল রোটেট থ্রু হয়েছে। তার মানে আপনি দেখেন, এই যে জেনারেল আজিজ এবং তার বংশ, তার পরিবার যে করাপশন করছে, কিলার্স ফ্যামিলি, তারা যে বাংলাদেশে বাবা মার নাম চেঞ্জ করে পাসপোর্ট করছে, এরকম করাপশন করে যাচ্ছে। এবং আল জাজিরা এটা 2 বছর 3 বছর আগে প্রচার করছে, তখনও কিন্তু গভর্নমেন্ট কোনো অ্যাকশন এই আজিজের বিরুদ্ধে নেয় নাই। কেন নেয় নাই এইটা আমি এক্সপ্লেন করতে চাই জাতির সামনে। কেননা এই জেনারেল আজিজ, এই যে দিনের ভোট রাতে ইলিগাল আনকনস্টিটিউশনাল গভর্নমেন্টকে পাওয়ারে রাখা, এরা হলো আনহোলি অ্যালায়েন্স। এবং সে যে বলেছে 18তে এমন সুন্দর নির্বাচন আর হয় না, তো সে বলেছে যে আপনি সাগর সাহেবের সাথে কালকে রাত্রে সে আলোচনা বলেছে, আমি যা দেখেছি তাই বলছি। তুমি তো এটা দেখো নাই। মূল কথা, তুমি এবং সরকার যে আনলি অ্যালায়েন্সের মধ্যে ছিলে, তার মধ্যে থাকাকালে তুমি যে সমস্ত দুর্নীতি করেছো কেনাকাটায় এবং অন্যান্য কাজে, বলেছে যে ইলেকশনে আমাদের তো সাগরের সাথে দেখলাম কালকে বলছে ইলেকশনে আমাদের তো দূরে থাকতে হয়, আমাদের ওই বুথের কাছে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না। আমি জেনারেল আজিজকে বলছি যে আমি বঙ্গভবনে 22 বছর চাকরি করছি, প্রেসিডেন্ট, সেই বঙ্গবন্ধুর আমল থেকে দেখছি আর্মি চিফ যেভাবে ইঙ্গিত করে ওইভাবে ভোট হয়। এই যে মঈন মাসুদ ক্ষমতা নিল, নিয়ে তারপরে ইলেকশন দিল, তারা ইঙ্গিত করলো, সেইভাবে রেজাল্ট হতে লাগলো। এই 4-5 বার যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, এগুলো সব আর্মি ব্যাকড ইলেকশন। আর্মি যেভাবে বলেছে, আর্মি যেভাবে ইঙ্গিত দিছে, আর্মি যেভাবে মেসেজ দিছে, বাংলাদেশে সেইভাবেই নির্বাচন হয়েছে এবং রায় হয়েছে। এবং ইলেকশন কমিশনও সেইভাবে রায় ঘোষণা করছে। এগুলো সমস্ত আর্মির ইনভলভমেন্ট এবং ব্লু প্রিন্ট, সেইভাবে নির্বাচনগুলো হয়েছে। আপনি দেখেন, এই এখানে যে নির্বাচন করেছে 70-তে, সে যদি ওরকম আপনার ভাগ বাটোয়ারার ইলেকশন করতো, had there been this kind of criminal poison of selection in the brain of ইয়া খান, তাহলে কিন্তু বঙ্গবন্ধু 40-50টা বেশি সিট পেত না। ওই সময় যদি এরকম ভাগ বাটোয়ারার ইলেকশন হতো, তাহলে বাংলাদেশে হতো না। এটা আর্মি থেকে আমি সুনিশ্চিত ভাবে জানি। আমি আমি জেনারেলদের সাথে, আর্মি চিফদের সাথে আমি ইনভলভ ছিলাম বঙ্গবন্ধু থাকতে। তারাই এইগুলো করে, তারা এইগুলো করে, সেইভাবে রেজাল্ট হয়। উনি দেখলাম সাগর সাহেবকে বললেন এটা আমাদের কোনো এ নাই, ভূমিকা ছিল না। যুক্তরাষ্ট্রের ইলোনা ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের প্রফেসর বলেছেন যে ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে গেছে যে কেউ কাউকে পরোয়া করছে না।
এবং জেনারেল আজিজের বিরুদ্ধে যে অভিযোগ, সে ক্ষমতায় থাকতে ছিল, সে সময়ও কেউ কর্ণপাত করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা দেখলাম আজকে বলেছে যে উচ্চ পর্যায়ের লোকেরা অন্যায় করে পার পেয়ে যান, সেই জন্য অন্যায়কে প্রতিরোধ হচ্ছে না। আমার বন্ধু ডক্টর দানি, মাহাতির মোহাম্মদের প্রিন্সিপাল সেক্রেটারি, সে আমাকে ইমেল দিচ্ছে, তাতে বলছে যে তোমাদের দেশে একজন এমপি হাড়ের থেকে মাংস আলাদা করে গরু কাটার মতো মাংস খন্ড করা হয়েছে, তাতে হলুদ এবং লবণ মাখানো হয়েছে। বলে এটা তো সমস্ত পৃথিবীর ক্যাপিটালে আর্থকোয়েক হয়ে গেছে। তো আর হিউম্যান নেশন আর এনিম্যাল নেশন, এই যে আমাদের মুখে কলঙ্ক লেপন, এসবের জন্য দায়ী কে? আপনি পার্লামেন্টের চেহারাটা দেখেন, 3বারের এমপি, সেই যদি 1,000 কোটি টাকার স্বর্ণ চলে যান ইত্যাদি, আর অন্যান্য এমপিদেরও ইতিহাস একই ইতিহাস, তাদের সকল ইতিহাস একই ইতিহাস। যাদের জন্য কন্যার নেতৃত্বে যে গভর্নমেন্ট চলছে, 5% লোক ভোট দিয়েছে। আমি নিজে গেছিলাম বনানীতে, আমি থাকি বনানীতে। এগুলোর জন্য আসলে দায় কাকে দিতে যাচ্ছেন আপনি? মানে ঘুরে ফিরে যে সরকারের উপরে আসছেন, যে সরকারের নির্বাচন নিয়ে এবং 5% মানুষের ভোটের ব্যাপারটার সাথে কতটা সম্পৃক্ত এই ঘটনাগুলি, কতটা দায় সরকারের দেখেন আপনি? দায় হচ্ছে, দায়, আপনি দায়ের কথা যদি বলেন তাহলে আমি বেনজির বলবো, আহমেদের দায়, জনাব আজিজের দায়, তারা কি ব্যক্তিগত ভাবেই নিজেরাই দায়ী নাই, নাকি আসলে পুরো সরকার এখানে সরকার ছিল? এটা আনহলি অ্যালায়েন্স উইথ দি গভর্নমেন্ট। আমি আপনাকে বলি, এই যে 2015-16 সালে মতিঝিলে যে এতিম হত্যা হলো 1700, সেখানে কিন্তু আমার নিজের ছেলে মাইমুন হাসান মুন্নাজ গিয়েছিল। এবং সে বলল ওই ব্যাংকের এক কর্মচারীরা খুলে দিছিল, সেখানে পালিয়েছিল। 5:30টার দিকে তারা তারা খুলে দেয়, তারা ব্যাংক থেকে বেরিয়ে ইত্তেফাক দিয়ে দৌড়ে চলে যায়। এবং বলছে যে মতিঝিলের ব্যাংক পাড়া থেকে তারা যখন যায়, তখন তাদের পায়ের কবজি রক্তে ডুবে যায়। হুম। এবং সূরা নিসায় আল্লাহ বলছেন, পবিত্র কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ দাও তো, কোরআন শরীফে সূরা নিসায় আল্লাহ বলছেন, আমার বন্ধু মোহাম্মদ এতিম, এবং এতিমের যদি কেউ সম্পদ ভক্ষণ করে, সে কিয়ামতের দিনে দোজখের আগুন ভক্ষণ করবে। এতিমের জাত পড়ে রক্ত ঝরাবে, রোজ কিয়ামত পর্যন্ত তাদের নামাজ, হজ, যাকাত কবুল হবে না, এবং তাদের সমর্থকদেরও কোন নামাজ, হজ, যাকাত কবুল হবে না। শত শত এতিম হত্যা কে করেছিল? এই তার মধ্যে বেনিজের ছিল। আমাকে সুস্পষ্ট ভাবে একজন ডিআইজি, মারুফ, বরিশালে বাড়ি, সে আমার বাড়ি এসে বলছে, সে তখন ঢাকায় ছিল, সে আমার কাছে তার কৃতজ্ঞতা ছিল, কেননা ডিআইজি প্রমোশন হয়ে যাওয়ার পর সিলেটে বদলে হয়ে গেছিল। সে আমাকে এসে বলছে, স্যার আমাকে ঢাকা রাখেন। আমি ডক্টর আলম মিসালের বাসায় গেল, হোম মিনিস্টার বলে গিয়ে তাকে ঢাকা রাখলাম। সেই জন্য আমার প্রতি তার কৃতজ্ঞতা ছিল। সে নিজে বলছে, সেও ইনভলভ ছিল, বেনজির, সে আর এই জেনারেল আজিজ, এরা সবাই মিলে এই হত্যাকাণ্ড করে রক্ত 5টা 5:30টার মধ্যে হোস পাইপ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলছে। ওই এতিম হত্যাকারী, কোরআন শরীফে আল্লাহ বলছেন, এতিম হত্যাকারী নামাজ, রোজা, হজ, যাকাত আর কবুল হবে না। এবং এক ফোঁটা রক্ত যে ঝরাবে তার, এবং তাদের যারা সমর্থক, তাদেরকেও আল্লাহ তালা হুঁশিয়ার করে দিয়েছে। এবং আল্লাহ তালা বলছেন, এতিমের উপরে যে মাথায় হাত রাখবে কিয়ামতের দিনে, সে আরশ মহল্লার ছায়ার নিচে সে আমি তাকে জায়গা দেবো। এই এতিম, শত শত এতিম হত্যা হয়েছে, কেউ আজ পর্যন্ত বলেছে? বলে যে এতিমরা যে হত্যা হয়েছে, তো তার কোনো প্রমাণ নেই। আমি এতিম হত্যার মাসখানেক পরে আমি চিরো একটা সফরে গেছিলাম। আমার সাথে দরগায় গেছে লোকেরা, আমি গেছি, মানে একটু মনোযোগ করতে গেছি। এক লোক দেখেছি আমার সাথে দরগার সামনে গড়াগড়ি খাচ্ছে। লোকেরা বলছে যে ওনার আগে এতিম ছিল, বোনের ছেলে, সে ঢাকায় নিহত হয়ে গেছে, কান্না করে, রোজ আছে কান্না করে। তা আমি তো হাত ধরলাম, বললাম তো আপনি মামলা দেন নেই বা কোনো কিছু করেন নাই? বলে আমি মতিঝিল থানায় জিজ্ঞেস করতে গেছিলাম যে আমার বোনের ছেলে আসছিল, তাকে পাচ্ছি না। আমাকে 3 দিন তারা বন্দি রেখেছিল, এক ফোঁটা পানি খেতে দেয়নি। এতিম হত্যার পর কেউ তো বিচার পায়নি।
এতিম হত্যাকারী এই যে বেনজির এবং মারুফ আজিজ, জাতির জনকের কন্যা শেখ হাসিনা, কোরআন শরীফে কি লেখা আছে আপনারা পড়েন। আল্লাহর কোরআন শরীফ, সেখানে যা লেখা আছে আপনাদের ভাগ্যে কিন্তু তাই ঘটবে। আমি একটা বিষয় বলতে চাই, দেখেন পৃথিবীতে যারা দুর্নীতি করে তাদের কি হয়। এই ভিয়েতনামের একজন $40 বিলিয়ন লুট করেছিল ব্যাংক থেকে। ভিয়েতনামি বিলিয়নার, তার নাম হচ্ছে ট্রয়িং মাইলান। পুলিশ তাকে ধরছে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তারপরে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই যে দেখেন, কুয়েতের মোবারক আল বউ সংস্করণের মন্ত্রী, তাকে বন্দি করা হয়েছিল করাপশন করেছিল। এই যে রাশিয়ান ইউরি কুজনেভ, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিন, তাকে বন্দি করেছে, সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিল। আচ্ছা, এই যে দেখেন পর্তুগালের প্রধানমন্ত্রী, তার চিফ দুর্নীতি করেছে বলে সে পদত্যাগ করেছে। এই দেখেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, সে পদত্যাগ করেছে, তার মন্ত্রিসভায় দুর্নীতি করেছে। এই যে দেখেন দারি কেরজিক, স্লোভেনিয়ার এমপি, পদত্যাগ করেছে, স্যান্ডউইচের খেয়েছে, দোকানে টাকা দেয় নাই। এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং, দুর্নীতির কারণে পদত্যাগ করে চলে গেছে। এই যে ইরানের ইরানের ব্যাংক লুট করেছে, আমাদের দরবেশদের মতো, বাচ্চুদের মতো, তাদেরকে ওই ব্যাংকের সামনে মৃত্যুদণ্ড দিয়ে ঝুলাই দিছে। আমাদের দরবেশ এবং বাচ্চু, তাদেরকে তো এইসব মতিঝিলে ঝুলাই দিতে হবে। আচ্ছা, তৎ পরিবর্তে কি করা হয়েছে বাংলাদেশে? এই যে দেখেন এস আলম, তার ছেলে, তার জামাই, তাদের সাথে প্রধানমন্ত্রী ফুল নিয়ে, মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করতেছে যে ইসলামী ব্যাংক লুট করছে। এই বিষয়ে আমি আর কিছু বলবো। আর দেখেন আমাদের অফিসারদের কতখানি ইমোরাল হয়ে গেছে। তারা এই বসুন্ধরার মালিকের বাড়ি গিয়েছে, মিষ্টি নিয়ে, ফুল নিয়ে তার বাড়ি গিয়ে দেখা করতে গেছে। নেভির অফিসার কিরকম দুঃসাহস দেখেন। অথচ আইনে আছে যে কেউ দাওয়াত করলে অফিসাররা পারমিশন নেবে সচিবের, তারপরে যেতে পারবে। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আলম গং, তার সাথে আমার দেখা হয়েছিল G20 সময় ইন্ডিয়ায়। সে আমাকে বলছে যে ইসলামী ব্যাংকগুলো সে দেখভাল করে এবং তাকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কিন্তু ইসলামী ব্যাংকে কেউ টাকা পাচ্ছে না, যাচ্ছে চেক ডিজাইনার হয়ে যাচ্ছে। কেন? এইটা আমি একটু বলে দিতে চাই দেশবাসীর সামনে। ব্যাংকে টাকা নাই, এ সালাম কি করেছো তুমি? তুমি ব্যাংকের টাকা, হাজার হাজার কোটি টাকা ভিন দেশে পাচার করেছে। এবার সে আমাকে বলেছে আজ থেকে 1 মাস আগে যে এক জায়গায় দিয়ে আসার জন্য হুকুম হয়েছে, সে দিয়ে আসছে। কত হাজার কোটি টাকা বলেনি, বলে হাজার হাজার কোটি টাকা। সে এখন ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা এক জায়গায় বিদেশে দিয়ে আসছে, অথচ তার ব্যাংকের যা টাকা রেখেছে টাকা পাচ্ছে না। তো তাহলে বাংলাদেশের এই নতিজা, এই পরিণতির জন্য কে দায়ী? ওই যে হাবিব ভাই বললেন যে আমি ওকে বলেছি ওকে ওকে কি তাকে অ্যারেস্ট করে, তাকে অ্যারেস্ট করে কি হবে? মূল কথা হলো বাংলাদেশটা কিন্তু এখন যখন যখন তারা এই ধরনের ঘটনাগুলি ঘটিয়েছিল, তখন আসলে সরকারের পক্ষ থেকে বা কোনো ধরনের সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কথা, কোনো ধরনের তদন্ত, এমন এমন অভিযোগও কখনো ওঠেনি। এই যে এখন অভিযোগগুলি দুজনের বিরুদ্ধে আসছে, তারা যখন ক্ষমতা ছিল কোনো ধরনের কুশব্দ পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকে শুনিনি। এখন করা হচ্ছে, তাও যুক্তরাষ্ট্র যখন কথা বলছে তখন গিয়ে সরকারও তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এবং তাদেরকে বিচারের সম্মুখীন আনার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি মানে তাদের বিরুদ্ধে তখন কেন কথা বলেনি সরকার? এবং তারা সবসময় নিজেদেরকে নির্দোষ দাবি করা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে তাদের এ, এ, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর তথ্যগুলি বের হওয়া শুরু করেছে। এখানে আপনি ব্যর্থতাটা কার দেখছেন? এই জায়গাটা বলে শেষ করবেন এই 1 মিনিটে এখন, এরপরে না, আমরা। এটা বলে শেষ করলে হবে না, আমাকে আরো 2 মিনিট দিতে হবে। আপনার প্রশ্ন উত্তর দিব, তারপর 2 মিনিট দিবেন। শোনেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখে গেছেন যে আমাদের সমাজের ট্র্যাজেডি হলো আমাদের দেশের যোগ্য আসনটিতে যোগ্য লোকটিকে দেখিতে পাওয়া যায় না, সে আসন অল্প চিহ্ন দখল করে রাখে।
হুম। তো আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সাগর সাহেব, হুম। আপনি বাংলাদেশে তো আসেন কিনা জানি না, হাবিব ভাই আছে, বাংলাদেশের এই 54,000 বর্গ মাইলের মাটিতে 30 লাখ শহীদের লাশ কিন্তু দাফন করা আছে। হুম। এই 30 লাখ শহীদের রক্ত, জীবন দিয়েই বাংলাদেশ তৈরি হয়েছে। এই যে ওসমানী স্যারের লাশ এই মাটির নিচে আছে, আমাদের 7 বীরশ্রেষ্ঠ লাশ মাটির নিচে আছে, আমাদের অধিকাংশ সেক্টর কমান্ডারের লাশ মাটির নিচে আছে, এবং আমাদের এই এই 4 জন জাতীয় নেতার লাশ মাটির নিচে আছে। এই মাটির হ্যাঁ, নিচে, তারা তো মাটির নিচে এই আছে মাটির সবসময় শুনি, নিচে, আর মাটির উপরে এই যারা আছে মাটির তাদের নিচে নিয়ে যে এখন কোথায় 30 যাবে? লাখ, হ্যাঁ। এই মাটির নিচে যে 30 লাখ শহীদের লাশ আছে, সেই হুম। দেশে এইরকম কলঙ্ক তৈরি করছে যে আর্মি চিফ, হুম। আইজি, তারপরে এমপি, হুম। এদের হ্যাং করে দিতে হবে। এবং এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, অল অফ দেম শুড বি হ্যাং। আপনি বলবেন কি হ্যাং করবে? দেখেন, আল্লাহ কিন্তু অসীম, অসীম ক্ষমতা। একজন এখানে আলোক খান পাঠিয়ে দিতে পারবে, একজন জেনারেল জেনারেল গ্রেড পাঠিয়ে দিতে পারবে, একজন জেনারেল জিয়া রহমান পাঠিয়ে দিতে পারবে, একজন জেনারেল মঞ্জুর পাঠিয়ে দিতে পারবে। দেখবেন কি হয়। করাপ্ট লোকদের, we have to eliminate thousands corrupt people from our soil.